আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দখলদার সেনাদের উপর তাণ্ডব চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। 24 ঘন্টায় দক্ষিণ লেবানন এবং গাজা উপত্যকায় ঝাঁঝরা 48 ইসরায়েলি সেনা। ইসরায়েলে গৃহদাহ, পতনের মুখে ইসরায়েলি, নেতানিয়াহুকে এক হাত দিলেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। বাংলাদেশিদের হেয় করে বিজেপির নির্লজ্জ নির্বাচনী প্রচারণা, ভিডিও ভাইরাল। বিজেপির কুরুচিপূর্ণ ভিডিওতে নিষেধাজ্ঞা দিল ভারতের নির্বাচন কমিশন। পরমাণু ডক্ট্রিনে পরিবর্তন, পুতিনের পক্ষ নিয়ে এরদোগান বললেন রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে। উত্তপ্ত মধ্যপ্রাচ্যের নয়া সমীকরণ, সৌদি ইরানের সম্পর্ক উন্নয়নে বেইজিং চুক্তি, চীনের নেতৃত্বে ত্রিপক্ষীয় বৈঠকে তোলপাড়। তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি, পারমাণবিক হামলা থেকে রক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দখলদারদের উপর তাণ্ডব চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। 24 ঘন্টায় দক্ষিণ লেবানন এবং গাজা উপত্যকায় ঝাঁঝরা 48 ইসরায়েলি সেনা। ইসরায়েলি সামরিক কমান্ডার জানিয়েছেন যে গত 24 ঘন্টায় দক্ষিণ লেবানন এবং গাজা উপত্যকায় সংঘর্ষে 48 ইসরায়েলি সেনা সদস্য হতাহত হয়েছেন। ইসরায়েলি সংবাদপত্র ওয়াল্লা এক প্রতিবেদনে বলেছে 30 জন সেনা সদস্য লেবানন প্যালেস্টাইন সীমান্তে আহত হয়েছেন। অন্যদিকে 18 জন সেনা সদস্য গাজা উপত্যকায় আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বিভিন্ন সীমান্ত অঞ্চলে চলমান যুদ্ধের তথ্য আড়াল করেছে, কারণ সম্প্রতি দিনগুলোতে সামরিক কমান্ডারের পক্ষ থেকে অনেক হতাহতের ঘটনা প্রকাশ করা হয়নি। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ অক্ষের একাধিক গোষ্ঠী আক্রমণ করেছে, যা ইসরায়েলি যুদ্ধযন্ত্রের মূল কেন্দ্রকে লক্ষ্য করে শীর্ষস্থানীয় অপারেশন চালিয়েছে। এ ধরনের আক্রমণের মধ্যে রয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণ। বিশেষভাবে গোলানি ব্রিগেডের যোদ্ধাদের অবস্থানে একটি ড্রোন আক্রমণে কমপক্ষে 26 সেনা নিহত এবং আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদপত্র ওয়াল্লা গোলান অঞ্চলে ইসরায়েলি সেনাদের অবস্থার রিপোর্ট করেছে, বিশেষ করে 210তম রিজিওনাল ব্রিগেডের সেনারা, যারা এখন আক্রমণের থেকে সুরক্ষা না পাওয়া অভিযোগ করেছেন। সংবাদপত্র ওয়াল্লা রিপোর্ট করেছে যে খোদ ইসরায়েলি সামরিক বাহিনী তাদের নিরাপত্তার ব্যবস্থা যে ইরাকি ড্রোন হুমকি থেকে তাদের রক্ষা করার জন্য অপর্যাপ্ত, তা নিয়ে খুবই সমালোচনাপূর্ণ মন্তব্য করেছেন। সংবাদ মাধ্যম ওয়াল্লা গোলান অঞ্চলে অবস্থানরত সেনাদের উদ্ধৃত করে জানায়, গত এক সপ্তাহ ধরে প্রায় প্রতি রাতে আমরা বিমান বাহিনী থেকে সতর্কবার্তা বা সতর্ক থাকার নির্দেশ পেয়েছি। ইসরায়েলি সেনারা উল্লেখ করেছে যে তারা দীর্ঘ সময় আশ্রয়ে থাকতে হচ্ছেন বা উচ্চ সতর্ক অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন, ফলে এমন সিস্টেমের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা সক্ষমতা অত্যন্ত কম। ইসরায়েলি সংবাদ মাধ্যমে তারা আরও বলেছে যে রাতে ঘুমানো অসম্ভব, আমরা সকালে ক্লান্ত হয়ে উঠি, কাজ শুরু করি। কিছু সেনা রাতে গোসল করতে ভয় পায়, কারণ যদি গোসলের সময় সতর্ক সংকেত বাজে। এক সেনা বলেন এবং যোগ করেন, প্রতিটি রাতেই সেনাদের উচ্চ সতর্ক অবস্থায় থাকা এবং কোনো ব্যবস্থা না নেওয়ার অগ্রহণযোগ্য। অন্যদিকে লেবাননে স্থল আগ্রাসনে নিযুক্ত সেনারা অবিরাম হামলার মুখোমুখি হচ্ছেন, সেখানে সজাগ হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলি সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়াচ্ছেন। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াপির লাপিদ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার তীব্র সমালোচনা করে বলেছেন, ইসরায়েলের অর্থনীতি পতনের মুখে রয়েছে। তিনি সম্প্রতি তেল আবিবে এক বক্তৃতায় বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে 1 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি পণবন্দীরা আটক রয়েছেন এবং ইসরায়েলের অর্থনীতিও ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। অথচ নেতানিয়াহুর মন্ত্রিসভা বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনে অস্বীকারীদের শাস্তি বিষয়ক আইন অনুমোদনের কাজে ব্যস্ত রয়েছেন। পাস্টুডের রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু নিজের মূল দায়িত্ব অর্থাৎ পণবন্দীদের ফিরিয়ে আনার কথা ভুলে গেছেন। উল্লেখ করে লাপিদ বলেন, এই ব্যক্তি ইসরায়েলি নাগরিকদের আস্থা পাওয়ার যোগ্য নয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার রাতে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেয়া বক্তৃতায় দাবি করেন, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে আনার প্রচেষ্টা এখনো পর্যন্ত বন্ধ হয়নি। কিন্তু নেতানিয়াহুর এই দাবি খোদ নেসেট সদস্যরাই বিশ্বাস করেননি। সেই সঙ্গে নেসেটের অধিবেশনে উপস্থিত পণবন্দীদের আত্মীয়-স্বজনরাও ইহুদিবাদী প্রধানমন্ত্রী এই বক্তব্য প্রত্যাখ্যান করেন। তারা সমস্বরে নেতানিয়াহুকে কথা বলতে বাধা দেন এবং তীব্র ক্ষোভে ফেটে পড়েন।
বাংলাদেশিদের হয়ে বিজেপির নির্লজ্জ নির্বাচনী প্রচারণা বেড়েই চলছে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরেই বারবার উচ্চারিত হচ্ছে বাংলাদেশিদের নাম। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির সব নেতা বলে আসছেন, ঝাড়খণ্ডে অনেক অনুপ্রবেশকারী বাংলাদেশি আছে যারা অবৈধভাবে সেখানে থাকছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সব সুযোগ সুবিধা ভোগ করছেন। ঝাড়খণ্ডের এই নির্বাচনে কথিত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে সর্বোচ্চ নির্লজ্জতা দেখিয়েছে বিজেপি। তারা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ভিডিও তৈরি করেছেন। এখানে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের একটি সাজানো গোছানো বাড়িতে বসে খাবার খাচ্ছেন ঘরটির বাসিন্দারা। ওই সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। তখন বাড়ির এক লোক দরজা খোলার পর দেখতে পান মাথায় টুপি দেওয়া প্রাপ্তবয়স্ক অনেক মানুষ, কিছু নারী ও অসংখ্য শিশু দাঁড়িয়ে আছে। তারা ওই বাড়িতে ঢুকে পড়ছে এবং বাড়িটি নোংরা করছে। ওই সময় বাড়ির ভেতরে অনুপ্রবেশকারীদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এমন দৃশ্য দেখানো হয়। এর মাধ্যমে মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বোঝানো হয়েছে, যাদের নোংরা হিসেবে বোঝানো হয়েছে, যারা বাংলাদেশ থেকে ঝাড়খণ্ডে গিয়ে সেখানকার পরিবেশ নষ্ট করছে। ভিডিওর শেষ দিকে দুই ব্যক্তিকে ওই বাড়ির লোককে বলতে শোনা যায়, আপনারা যে সরকারকে ভোট দিয়ে ক্ষমতা এনেছেন তারাই এই অনুপ্রবেশকারীদের এনেছে। তাহলে কেন শুধুমাত্র তাদের বস্তিগুলো নোংরা হবে? পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িগুলো নোংরা হওয়া দরকার। ভিডিওর শেষে এসব দূরীকরণে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওই ভিডিওটির মাধ্যমে মূলত মুসলিম এবং বাংলাদেশিদের হেয় করা হয়েছে। ভিডিওটি অত্যন্ত কুরুচিপূর্ণ হওয়ায় ভারতের নির্বাচন কমিশন এটি বিজেপির প্রচারণা থেকে বাদ দেওয়ারও নির্দেশ দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, রাশিয়া গতকাল পরমাণু নীতিতে যে পরিবর্তন এনেছে তার প্রতি পশ্চিমা দেশগুলোর মনোযোগ দেওয়া উচিত। একই সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার পরমাণু নীতিতে পরিবর্তন আনার মধ্য দিয়ে মস্কোর অধিকার এবং যে কোনো হুমকি মোকাবেলায় তার আত্মরক্ষার সক্ষমতা ফুটে উঠেছে। গত সেপ্টেম্বর মাস থেকে মস্কো কৌশলগত অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন আনার কথা বলে আসছিল এবং গতকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের ডিক্রি জারির মধ্য দিয়ে তা চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। এর একদিন আগে ইউক্রেন রাশিয়ার গভীরে অভ্যন্তরে মার্কিন নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। অনেকদিন থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য আমেরিকার কাছে অনুমতি চেয়ে পিড়াপিড়ি করছিল। এরদোগান গতকাল ব্রাজিলের রিও ডি জেনারিওতে G20 সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে বলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, আমি মনে করি এই বিষয়টি অবশ্যই ন্যাটো কর্মকর্তাদের বিবেচনা করা উচিত। নিজেকে রক্ষা করা এবং এজন্য ব্যবস্থা নেওয়ার অধিকার ও ক্ষমতা রাশিয়ার আছে। আত্মরক্ষার জন্যই তারা পরমাণু ডক্ট্রিন পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বেইজিং চুক্তি কার্যকর ও জোরদারের লক্ষ্যে ত্রিপক্ষীয় বৈঠক করেছে সৌদি আরব, চীন ও ইরান। এই চুক্তিটি তিন দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে ও কূটনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে চীন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বেইজিং চুক্তির আওতায় প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়নের পথ খুঁজে বের করা এবং ত্রিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করা। এই আলোচনাগুলো আঞ্চলিক শান্তি ও অর্থনৈতিক অংশীদারিত্ব এবং উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বেইজিং চুক্তি পুরোপুরি বাস্তবায়নে সৌদি আরব ও ইরান তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এবং জাতিসংঘ সনদের আলোকে প্রতিবেশী সুলভ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত সৌদি, চীন, ইরান একসঙ্গে ত্রিপক্ষীয় কমিটির দ্বিতীয় সভায় এ ঘোষণা দেওয়া হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। সৌদির উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুল করিম এর খারেজির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী দেং লি ও ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাচি উপস্থিত ছিলেন। শান্তি প্রতিষ্ঠায় চীনের ইতিবাচক ভূমিকাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব ও ইরান। অন্যদিকে চীন জানায়, বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব ও ইরানের সম্পর্ক উন্নয়নে তারা প্রস্তুত রয়েছে। তিন দেশই সৌদি ইরান সম্পর্কে সহযোগিতামূলক অগ্রগতি সন্তুষ্টি প্রকাশ করে এবং সকল পর্যায়ে সরাসরি যোগাযোগের উপর জোর দেয় এবং পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে। পারমাণবিক বোমা হামলার জেরে সৃষ্ট শকওয়েভ ও তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে ভ্রাম্যমাণ বোমা আশ্রয়কেন্দ্র নির্মাণ শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে আশ্রয় কেন্দ্রটির নাম KUBM। এই আশ্রয় কেন্দ্রে পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে 48 ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারে। এসব আশ্রয় কেন্দ্র দেখতে জাহাজের পণ্য পরিবহনের ব্যবহৃত মজুত কন্টেইনারের মতো। এর দুটি মডেল রয়েছে, একটি কক্ষে 54 জন আশ্রয় নিতে পারবেন, অন্যটি কারিগরি ব্লক হিসেবে ব্যবহারের জন্য। তবে যদি দরকার হয় একটি আশ্রয় কেন্দ্র আরও মডেল যুক্ত করা যাবে। রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে যে এসব আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শুরুর সঙ্গে বর্তমান কোনো সংকটের যোগসূত্র নেই। কিন্তু আশ্রয় কেন্দ্র নির্মাণের ঘোষণা এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর ক্ষেত্রে দেশটির দেয়া দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন। বাইডেনের এমন সিদ্ধান্ত চটেছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে যদি সত্যি মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো হয় তবে এর যথোপযুক্ত জবাব দেবে মস্কো। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দখলদার সেনাদের উপর তাণ্ডব চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। 24 ঘন্টায় দক্ষিণ লেবানন এবং গাজা উপত্যকায় ঝাঁঝরা 48 ইসরায়েলি সেনা। ইসরায়েলে গৃহদাহ, পতনের মুখে ইসরায়েলি, নেতানিয়াহুকে এক হাত দিলেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। বাংলাদেশিদের হেয় করে বিজেপির নির্লজ্জ নির্বাচনী প্রচারণা, ভিডিও ভাইরাল। বিজেপির কুরুচিপূর্ণ ভিডিওতে নিষেধাজ্ঞা দিল ভারতের নির্বাচন কমিশন। পরমাণু ডাকট্রিনে পরিবর্তন, পুতিনের পক্ষ নিয়ে এরদোগান বললেন রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে। উত্তপ্ত মধ্যপ্রাচ্যের নয়া সমীকরণ, সৌদি ইরানের সম্পর্ক উন্নয়নে বেইজিং চুক্তি, চীনের নেতৃত্বে ত্রিপক্ষীয় বৈঠকে তোলপাড়। তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি, পারমাণবিক হামলা থেকে রক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।